কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে। যোগ দিয়েছেন হাসনাত সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, মার্চ ফর ইউনিটির সর্বশেষ তথ্য কিংবা সর্বশেষ এখন যা ঘটছে তা আপনার মাধ্যমে জানতে চাই, এবং সেখানে যারা কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন এখন পর্যন্ত কেউ বক্তব্য দিয়েছেন কিনা, কি বলছেন তারা? বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে মার্চ ফর আজকে যে কর্মসূচি সেটি কিন্তু এখন এখানে এই মুহূর্তে শুরু হচ্ছে একদম আনুষ্ঠানিকভাবে। এখানে 1 মিনিট জুলাই গণ অভ্যুত্থানে যে নিহত যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য কিন্তু আজকে এখানে 1 মিনিট এই মুহূর্তে নীরবতা পালন করা হচ্ছে। এবং আজকের যে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা, সেটি মূলত আমরা জানি যে জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র সেটিকে সমর্থন জানাতে এবং সেটির দাবিতেই কিন্তু আজকে এখানে কর্মসূচিটি হচ্ছে। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই যে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বানে সারা দেশ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ঢাকায় আসতে শুরু করে। এবং আমরা দেখেছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ডাকা আন্দোলনের এই মার্চ ফর ইউনিটিতে এখানে সকাল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে এই কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং আমরা দেখছি যে দুপুর হতে হতেই এই যে শহীদ মিনার রয়েছে সেটি কিন্তু কানায় কানায় মানুষ ইতোমধ্যেই একবারে ভরে গেছে। এবং ঠিক এই মুহূর্তে এখন আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু আনুষ্ঠানিকভাবে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমরা আজকে এখানে যেটি দেখেছি দুপুর থেকেই যে এখানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে ডকুমেন্টারি যেভাবে করে আন্দোলন শুরু হয়, কোটা আন্দোলন থেকে শুরু করে এরপরে নানাভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমন পীড়ন করা হয় এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করতে গিয়ে নানাভাবে অত্যাচার নির্মম নির্যাতন করা। এবং শিক্ষার্থীরা বলছেন যে গণহত্যা চালানো হয়েছিল বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানে। সেই গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমরা দেখেছি ঠিক এখন পর্যন্ত সব ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের কিন্তু একটা ডকুমেন্টারি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখানে দেখিয়েছে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা এখানে দেখছি যে আমরা দুপুর নাগাদই এখানে যে আন্দোলনে যারা আহত হয়েছেন, সেই আহত যারা চোখ হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, যারা অঙ্গহানি হয়েছেন, অর্থাৎ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে জীবন্ত শহীদ বলছে, তারা কিন্তু আজকে এই শহীদ মিনারের বেদিতে এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে শুধু আহতরা নয়, যারা পরিবার যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের লোকজনও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আজকের এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা আহতদের সঙ্গে কথা বলেছি। আহতরা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে তাদের উপর যেভাবে নির্মমভাবে নির্যাতন চালানো হয়, তাদের উপর যেভাবে গুলিবর্ষণ করা হয়, তাদের অনেককে যে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, এর বিচার তারা চান। আমরা কথা বলেছি নিহত পরিবারের, শহীদ পরিবারের লোকজনের সঙ্গে। শহীদ পরিবারের লোকজন বলছেন তাদের যে সন্তান কিংবা এর পরিবারের যে একমাত্র উপার্জনক্ষম যে ব্যক্তিটি ছিলেন, তাদেরকেও যে এই আন্দোলনে আওয়ামী লীগ যে তাদের আওয়ামী লীগ সরকার যেভাবে গুলি করে হত্যা করেছে তারা বিচার হিসেবে ফাঁসি চান। তারা বলছেন যে শেখ হাসিনা সহ এই জুলাই অভ্যুত্থানের যারা বিরোধিতা করেছে এবং ছাত্রদের উপর যারা নির্মম নির্যাতন এবং করেছে, তাদের প্রত্যেকের ফাঁসি এখানে কিন্তু দাবি করছে শিক্ষার্থীরা, আন্দোলনরত প্রত্যেকে। এবং আমরা দেখেছি যে এখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়েই কিন্তু এই মুহূর্তে এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতেই কিন্তু অবস্থান করছেন। বিশেষ করে এই যে শহীদ মিনারকে কেন্দ্র করে, কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে একদম কানায় কানায় মানুষে এখানে ভরপুর হয়ে গিয়েছে। এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে আমরা দেখছি যে লোকজন কিন্তু বাড়ছে এই আন্দোলনে।
এবং প্রত্যেকের আসলে সুরে প্রত্যেকের কথাই যে দাবি আসলে ফুটে উঠছে সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি যে কোনোভাবে হোক দিতেই হবে। এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের বাংলাদেশে যে 1947-এর যে দেশ বিভাগ থেকে শুরু করে এরপর ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রাম 1971-এর, এরপর আমরা দেখেছি যে 75-এর আগ মুহূর্তে যে ধরনের শাসন চলেছে সেটির বিরোধিতা করা হচ্ছে এখানে। এবং এরপরে আমরা দেখেছি যে স্বৈরাচার এরশাদের যে বিষয়টি সেটিকেও এই ঘোষণাপত্রে নিয়ে আসতে, এবং সব গত 15 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যেভাবে করে সাধারণ মানুষের উপর নির্মম নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের যে একটি বাংলাদেশ গড়ে তুলেছিল, শিক্ষার্থীরা বলছেন সেই বিষয়টিকেও এই ঘোষণাপত্রে নিয়ে আসতে হবে। এবং তারা বলছেন যে 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার 2009 সালের জানুয়ারিতে সরকার গঠন করে, এরপরই 1-2 মাস পরই যখন পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে এবং যেভাবে করে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নীল নকশা এঁকেছিল, এরপরে তারা বলছেন যে শুধু দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়েই থেমে থাকেনি এ সরকার। তারা পরবর্তীতে এখানে যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক নির্বাচনের সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় আসে, তারাই আবার পরবর্তীতে ক্ষমতাকে পাকাপোক্ত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা বিলুপ করে। এবং আমরা দেখেছি যে এবং শিক্ষার্থীরাও বলছে এরপরে শাপলা চত্বরের যে ভয়াবহ নির্মম নির্যাতন মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষকদের উপর সেখানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটির প্রতিবাদে শিক্ষার্থীরা এখানে বলছেন। এবং এরপরে একের পর এক 2014 সালের একতরফা নির্বাচন এবং এর পরবর্তীতে 2018 সালের মধ্যরাতের নির্বাচন এবং সবশেষ 2024 সালের যে শিক্ষার্থীদের মতে যে পাতানো নির্বাচন, এবং সেই নির্বাচনের সেই 3টি অগণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসে এবং সবশেষ ক্ষমতায় এসে শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যখন শিক্ষার্থীদের আন্দোলনের দাবির মুখে যখন কোটাকে বাতিল করা হয়, এরপর আবার চলতি বছরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার আবার পুনরায় ক্ষমতায় আসার পরে যখন আবার কোটাকে বহাল করা হলো, তখন কিন্তু শিক্ষার্থীরা আবার এই আন্দোলনে যুক্ত হয় এবং আন্দোলনে নানা রকম বাধা বিপত্তি দেয়া শুরু করা হয়। এবং আমরা দেখেছি যে জুলাইয়ের যে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, সেখানে আওয়ামী লীগ সরকার নানাভাবে শিক্ষার্থীদের সেই আন্দোলনে বাধা দেয় এবং নানাভাবে তারা কিন্তু এখানে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরো রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় বলেই কিন্তু শিক্ষার্থীরা মন্তব্য করেন। এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে নানাভাবে নির্যাতন এবং অনেকে এখানে আহত এবং শহীদ হন। আমরা দেখেছি যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ, তাকে যেভাবে করে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে গুলি করে রাস্তায় দিবালোকের তাকে হত্যা করা হয় পুলিশের গুলিতে, সেই থেকেই কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন আরও দানা বেঁধে ওঠে এবং এই আন্দোলন ধীরে ধীরে কিন্তু সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। আমরা দেখেছি যে এক পর্যায়ে এই আন্দোলনটি ছিল 9 দফা আন্দোলন, 9 দফা আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় 1 দফা আন্দোলনে। আজকে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, ঠিক একইভাবে কিন্তু 1 দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে গত 4 আগস্ট এই শহীদ মিনারেই জড়ো হয়েছিল এবং 5 আগস্ট কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে এবং পদত্যাগ করতে বাধ্য করে সাধারণ শিক্ষার্থী এবং দেশের ছাত্র জনতা।
এরপর শেখ হাসিনা যে ভারতে পালিয়ে যান, তারা শিক্ষার্থীরা বলছেন যে ভারতে শেখ হাসিনাকে ভারত এই খুনি হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে তাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে শেখ হাসিনা সহ এই শেখ হাসিনার লেলিয়ে দেয়া ছাত্রলীগ এবং তৎকালীন প্রশাসনের বিভিন্ন পদে, পুলিশ প্রশাসনের বিভিন্ন পদে যারা দায়িত্বরত থেকে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আসলে তাদেরকে দেশে এনে বিচার করতে হবে, সেটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা বিচার হিসেবে তারা দাবি করছেন যেন ফাঁসি তাদেরকে দেয়া হয়। এবং আরেকটি বিষয় এখানে বলতে হয়, এখানে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রীদের উপর যেভাবে করে লাঠি চার্জ করে ছাত্রলীগের নেতাকর্মীরা, সেই দৃশ্য কিন্তু সারা বাংলাদেশ দেখে। এরপর কিন্তু এই ছাত্রীদের উপর এই নির্মম নির্যাতন দেখে কিন্তু আরও এই আন্দোলন দানা বেঁধে ওঠে এবং শুধু এখানেই নয়, শিক্ষার্থীরা বলছেন যে ছাত্রলীগ যেভাবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কায়েম করেছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে এবং হল দখল, ক্যান্টিন দখল, সিট বাণিজ্য এবং সেখানে এককভাবে রাজনীতির যে একটি পায়তারা তারা করেছিল সেটির কিন্তু তারা এখানে বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে আমরা কিন্তু দেখেছি যে সরকার পতনের পর একটা পর্যায়ে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ওঠে এবং সরকার কিন্তু বিগত সময়ে ছাত্রলীগের যেসব সন্ত্রাসী কার্যক্রম ছিল সেইগুলোকে দেখিয়ে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এবং আমরা যদি বলি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে শিবির সন্দেহে যে হত্যা করা হয়, আবরার ফাহাদ মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং তার পরদিনই আসলে সারা রাত তার উপর নির্মম নির্যাতন করে তাকে এক পর্যায়ে হত্যা করা হয়। সেটি কিন্তু তখন সারা দেশ দেখে। তো শিক্ষার্থীরা বলছেন যে সেই আবরার ফাহাদ থেকে শুরু করে যে সারা পুরো দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর কর্তৃত্ববাদী আচরণ করেছে, সেই কর্তৃত্ববাদী আচরণ যেন আর পরবর্তীতে কোনো দল এসে না করতে পারে, সেটি কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আলোচনায় বলছেন। আমরা দেখছি যে এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য দেওয়া শুরু করেছেন। তার আগে কিন্তু আমরা দেখেছি নানা স্লোগানে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন ক্যাম্পাস থেকে তারা এখানে জড়ো হতে থাকে এবং ধীরে ধীরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেটি কিন্তু এখন একরকম জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি প্রোগ্রাম শুরুর আগে কিন্তু এখানে যে শেখ হাসিনার যে অপশাসন ছিল সেই অপশাসনগুলোর একটি ডকুমেন্টারি এবং তিনি কিভাবে করে গণহত্যা চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ মানুষের উপর, সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং আজকে শিক্ষার্থীরা যে বক্তব্যে যে বিষয়টি আসলে তুলে ধরছেন, শুধু এই গণহত্যাই নয়, মূলত গত 15 বছরের এই শাসন যেভাবে করা হয়েছে, সেখানে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে ধসিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের দেশের যে অর্থনীতিকে যে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এবং মূল্যস্ফীতি যেভাবে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, সেটির কিন্তু বিরোধিতা করছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন শুধু অর্থনীতিই নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা বলছেন। এবং সবশেষ আমরা দেখেছি যে 2021 সালের শিক্ষাক্রম প্রণয়নের মধ্য দিয়ে যেই শিক্ষাক্রম
এই দেশের বাস্তবতায় কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয় এমন একটি শিক্ষাক্রম ডাক্তার দীপুমণি যখন শিক্ষামন্ত্রী এবং নওফেল যখন উপমন্ত্রী এবং তাদের নেতৃত্বে এরকম একটি কারিকুলাম যেটি একেবারেই বিতর্কিত একটি শিক্ষা কারিকুলাম সেটিকে কিন্তু এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষাক্রম পরিবর্তন একটি শিক্ষাক্রম পরিমার্জন বা সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু সেই শিক্ষাক্রম বা পরিমার্জন কতটুকু হবে সেটি আমরা যতটুকু জানি যে উন্নত বিশ্বে কিন্তু একটি কারিকুলাম কিন্তু 8 থেকে 10% পরিবর্তন হয় পরিবর্তনের সময়, কিন্তু আমরা যদি দেখেছি 2012 সালের কারিকুলাম যখন 2021 সালের কারিকুলামে 21 সালের কারিকুলাম যখন দেওয়া হলো 12 সালের কারিকুলাম বাদ দিয়ে, তখন কিন্তু 12 সালের কারিকুলামের সাথে কোনো মিল না রেখেই একেবারেই সম্পূর্ণ নতুন একটি কারিকুলাম 2021 সালের কারিকুলামটি বাস্তবায়ন করা হয় 2023 সালে বাস্তবায়নের মধ্য দিয়ে, এবং সেই কারিকুলামের বিরোধিতাও তারা করছেন, বলছেন যে এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারায় এদেশের যে সরকার ছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা এটি করেছিল, এবং তারা বলছেন যে শুধু এটাই নয়, এর মধ্য দিয়ে যে ভারতের যে আগ্রাসন তারা কিন্তু সেটির প্রতিবাদও করছেন, যে ভারত যেই শেখ হাসিনা এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এবং সেই শেখ হাসিনাকে ভারত যখন আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে শুধু ক্ষান্ত থাকেনি, এরপর নানা রকম সেদেশের গণমাধ্যমগুলোতে নানা রকম অপপ্রচার চালানো হয় ভারতীয় গণমাধ্যমে, সেটির প্রতিবাদও কিন্তু এখানে আজকে করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বলছেন যে আজকের যে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই মার্চ ফর ইউনিটি কর্মসূচির মধ্য দিয়ে আসলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটির ঘোষণাপত্রের সপক্ষে এখানে আজকে কিন্তু শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন, এবং আমরা দেখেছি যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এখানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন। আমি একটু আবারও বলতে চাই যে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে আমরা যেটি লক্ষ্য করেছি ঢাকার বাইরে থেকে যেসব বাসে করে শিক্ষার্থীরা বা বিভিন্ন বাহনে করে যেসব শিক্ষার্থীরা এসেছেন সেসব বাস বাহনগুলোকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত আসতে নিরুৎসাহিত করা হয়, এবং সেগুলোকে কিন্তু যে আগারগাঁওয়ের যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে সেই বাণিজ্য মেলার মাঠে কিন্তু বাসগুলোকে আমরা পার্কিং করতে দেখি। আমরা সেখানে সকালে ছিলাম এবং দেখেছি এক এক করে বাসগুলো সেখানে আসতে থাকে, এবং শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে বা বিভিন্ন স্থানে নেমে কিন্তু তারা ধীরে ধীরে এই ইয়াতে আসতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখেছি এরপরে ধীরে ধীরে কিন্তু শহীদ মিনারে লোকজন শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে, এবং এই মুহূর্তে আসলে যদি বলতে হয় যে এখানে কিন্তু একরকম জনসমুদ্রে রূপ নিয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে। আমরা দেখেছি শুধু আন্দোলনরত শিক্ষার্থীরা নয়, সেই আন্দোলনে যারা আহত হয়েছেন যাদেরকে বলা হচ্ছে যে জীবন্ত শহীদ, তারা কিন্তু এই আজকের মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়েছেন, এবং তারা কিন্তু শহীদ মিনারের যে পাদদেশে তাদেরকে কিন্তু সেখানে বসার তাদের জায়গা রাখা হয়েছে। আমরা আন্দোলনে যেসব জুলাই গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থী সাধারণ মানুষ যারা আহত হয়েছেন আমরা তাদের কাছে গিয়েছিলাম। আমরা দেখেছি কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, এবং কেউ আসলে দু চোখ দিয়ে দেখতেও পান না, এরকম মানুষও কিন্তু এখানে আছেন। এবং আমরা দেখেছি যে একজন আমাদেরকে দেখালেন তার শরীরের হাতে পায়ে বিভিন্ন জায়গায় আসলে যে গুলির চিহ্ন সেটি কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা আহতদের সঙ্গে কথা বলেছি, আহতরা বলছেন যে তাদেরকে
যারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে বিপ্লবী হিসেবে ঘোষণা করা হোক এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি যত দ্রুত সম্ভব সেটি যেন দেয়া হয়। এবং আরেকটা বিষয় বলতে হয় যে শুধু আহতরা নন, এখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ যারা হয়েছেন তাদের পরিবারের লোকজনও কিন্তু এখানে এসেছেন এবং কারো সন্তান যাদের সন্তান শহীদ হয়েছে এরকম লোকজন এখানে এসেছেন এবং দিবেন কেন? 1 লাখ টাকা এলো করেন না।